চঞ্চল হয়ে উঠেছে পত্রিকা, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? ভারত কার্ডটিকে অস্বীকার করবার কোনো উপায় নেই বাংলাদেশের রাজনীতিতে থেকে, এবং বিশেষ করে 2014 সালের ইলেকশনে ভারত সেটি প্রমাণ করে দিয়েছে। যখন অন্য কোনো দেশ এই ইলেকশনটাকে স্বীকৃতি দিচ্ছিল না, এমনকি ইলেকশন প্রসেসটা মধ্যেও ভারত ঢুকে গেছে বলে আমরা দেখেছি। কি করে একটি দলকে বিরোধী দল হিসেবে দাঁড় করানো যায় এবং কি করে ইলেকশনটিকে অ্যাটলিস্ট সাংবিধানিকভাবে, আইনগতভাবে এটিকে সঠিক দেখানো যায়, তার আপ্রাণ প্রচেষ্টা আমরা ভারতের মধ্যে দেখেছি সেই সময়। তো সুতরাং আমাদের রাজনীতিতে আমি আপনার সাথে একমত। আপনার প্রচেষ্টাটা আমরা দেখেছি, করতে পারি না। আপনার প্রচেষ্টা আমরা দেখেছি। ভারত এই প্রচেষ্টাটি না করলে কি হতো? মানে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসে নাই বাংলাদেশে ইলেকশন আগে আগে। জি, তাহলে যেটা হতো, আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টি হয়তো ইলেকশনে আসতো না, তখন এটা ওই শুধু আওয়ামী লীগের একটা ইলেকশন হতো, একটা ইলেকশন আসলে সেভাবে হতো না, একেবারেই গ্রহণযোগ্য হতো না, সেটা একেবারেই গ্রহণযোগ্য হতো না। তার মানে ইলেকশনটি করার ক্ষেত্রে ভারত সাহায্য করেছে? অবশ্যই সাহায্য করেছে, এবং শুধু ইলেকশনটি করার ক্ষেত্রে নয়, এখনো এই সরকারটি টিকেই আছে ভারতের গায়ে হেলান দিয়ে। দেখুন, আমরা রাজনৈতিক দলগুলো যতই ভারতকে অপরিহার্য মনে করি না কেন, ভারতের যথেষ্ট ভূমিকা আছে আমাদের রাজনীতিতে, কিন্তু আপনি যদি আমাদের কমন পিপল পারসেপশন দেখেন, আপনি কিন্তু ভারত বিরোধিতা, কমন পিপল পারসেপশন তো ব্যারিস্টার রুমিন ফারহানার কথার উপর ভিত্তি করে হয় না, সেজন্য কমন পিপল পারসেপশন আমি এই ক্ষেত্রে মানে আপনি দেখবেন, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখেন, আপনি লক্ষ্য করবেন যে কি পরিমাণ ভারত বিরোধী, এবং এর পিছনে কারণও আছে। ভারত বিরোধীদের একটা ফ্যাশন, সারাদিন বসে বসে ভারতের ছবি আমি দেখা। সেটা বলবো না এই কারণেই যে যখন বর্ডারে কিলিং গুলো হয় এবং প্রতিদিন আমরা দেখি যে আমাদের বিজিবি সেই লাশগুলোকে নিচ্ছে, রিসিভ করছে, এবং এখানে সরকারের তরফ থেকে কোনো উচ্চবাচ্য নাই বা কোনো সমাধানেরও কোনো চেষ্টা নেই। যখন আমরা দেখি তিস্তার পানি আমরা পাচ্ছি না, যখন দেখি গজলডোবা বাঁধের কারণে আমাদের বন্যা ভেসে যাচ্ছে, এবং যখন দেখি যে এটা বললে একটা মিনিং এরকম হয় যে আগে যেন পেতাম আমরা, মানে বিএনপি আমলে হয়তো আসতো পানি, পেতাম না, আমি বলিনি এই কথাটা, কিন্তু সেটার কোনো অগ্রগতিও হয়নি, কোনো উন্নতিও হয়নি এত বছরে। এবং একইভাবে আমরা যখন দেখুন রামপাল নিয়ে এখন পুরো দেশ সোচ্চার, এবং রামপাল এর পুরো অংশটাই কিন্তু সুন্দরবনটা পড়েছে বাংলাদেশে। এখানে আপনি যদি অর্থনৈতিক দিক থেকে দেখেন, আপনি যদি একটু মনে রাখেন, আপনি কিন্তু মনে করে দিতে চাই যে বাঁশখালী নিয়েও আমরা সোচ্চার ছিলাম। বাঁশখালীতে আমরা 6 জন মারা গেছি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে আছে, বাঁশখালী তো কয়লার করতে গিয়ে আমরা 6 জন গুলি খেয়ে মরেছি। কিন্তু আপনি আরেকটি সুন্দরবন তৈরি করতে পারবেন না, এবং বড় প্রক্রিয়া বা ফুলবাড়িতে আমরা সুন্দরবন তো আরেকটি আমরা তৈরি করতে পারবো না। আপনি যদি অর্থনৈতিক দিকও দেখেন, নরমালি আমরা বিদ্যুৎ যে দামে কিনি, রামপাল থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হবে, ডলারের যে হিসাব ধরা হয়েছে 145 টাকা করে, সেখানে বিদ্যুতের দামই পড়বে তার দ্বিগুণ, 4.5 টাকা করে, 3 থেকে 4 টাকা করে বিদ্যুৎ কিনে সেখানে 8.5 টাকা করে আমাদের পার কিলো কিনতে হবে। এবং আপনি যদি ভারতের সঙ্গে আমাদের ওই চুক্তিটি দেখেন, চুক্তিটি তো আর পুরোপুরি প্রকাশ করেনি, যেটুকু এসছে পত্রপত্রিকায়, যে এর 15% দিবে ভারত, 15% দিবে পিডিবি, আর 70% লোন। এই 70% লোনও আসবে ভারতের কাছ থেকে, এবং তার সুদ বহন করবে বাংলাদেশ। অর্থাৎ কোনোভাবেই এই বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জন্য হয় না। ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া, ভারতকে আর আমরা